প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। শেয়ার বাজার নিয়ে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে, এখানে ইনভেস্ট করলে শুধু লাভ আর লাভ। বিশেষ করে মার্কেটটা যখন একটু চাঙ্গা থাকে তখন এই ধারণাটা আরো প্রকট হয়। ফলে দেশের বহু সংখ্যক লোক শেয়ার বাজারে তাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং একসময় দেখা যায় শেয়ার বাজার ফল করছে। তো শেয়ার বাজারের এই উত্থান পতন স্বাভাবিক, আবার কিছুটা অস্বাভাবিকও। তো এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাহমুদ রিয়াদ, যিনি সুদীর্ঘ প্রায় 20 বছরের মতো এই মার্কেট নিয়ে কাজ করছেন। ওনার নিজস্ব অ্যানালাইসিস আছে, উনি মার্কেট নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি শেয়ার করবেন সেই অভিজ্ঞতাগুলো, আশা করি আপনাদের কাজে লাগবে। আমাদের সাথে থাকবেন। মাহমুদ রিয়াদ, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। তো যে কথা দিয়ে আমরা শুরু করছিলাম যে শেয়ার বাজারের যে প্রচলিত ধারণা, এখানে অনেক টাকা ছড়িয়ে আছে, ইনভেস্ট করলে শুধু লাভ আর লাভ হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। শেয়ার মার্কেটের ব্যবসাটা অনেকটাই কাঁচা টাকার ব্যবসার মতো। আচ্ছা, এখানে টাকা দেখা যায় না, এখানে শুধুমাত্র আমরা লাভ এবং লস গুলা অনেকটা শূন্যের মাধ্যমে দেখতে পাই। টাকা হাতে আসে না, এখানে টাকা লসও হয় ওই একটা ডিজিটের মাধ্যমে, টাকা লাভও হয় ডিজিটের মাধ্যমে। আমরা শুধু দেখতে পাই যে আমাদের 6 ডিজিট বা 5 ডিজিট লাভ হলো বা লস হলো, সুতরাং এখানে লস হলে পরে লসটা অতটা গায়ে লাগে না। এটাই হচ্ছে দুঃসাহসিকতার একটা বড় কারণ এখানে। আর লাভ লাভ হচ্ছে ডিজিটাল লাভ হচ্ছে, লাভটা আমরা পকেটে তুলি না, তুলতে অনেক সময় পারিও না, কারণ আমরা টাকাটা সঙ্গে সঙ্গে আর একটা শেয়ারে বিনিয়োগ করে দিই। যদি এই টাকাটা হ্যান্ড ক্যাশ হতো, যদি হাতে থাকতো, হাতে হাতে হতো, তাহলে টাকাটা আমরা ব্যবহার করার সুযোগ পেতাম। আর শেয়ার মার্কেটে তো ডেফিনেটলি একটা লোভ, একটা ভয়, এই দুইটার একটা সংমিশ্রণ আছে এই জায়গাতে। এই বিষয়গুলো মিলেই সার্বিকভাবে শেয়ার মার্কেটের ব্যবসার একটা আবহ তৈরি হয়। যেহেতু লাভ এবং লস, ব্যবসা মানে লাভ এবং লস, এটা থাকবে, এটা খুবই স্বাভাবিক জিনিস। তো এই মার্কেটটাতে ঢোকার আপনার কবে থেকে আপনি শুরু করছিলেন এবং কেন, মানে কি আপনাকে ইনফ্লুয়েন্স করলো এই মার্কেটটাতে আসার জন্য? এই মার্কেটে আমার ঢোকা 2008 সালে। আমার ইউনিভার্সিটির এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে এই মার্কেটে আমি আসি। যদিও এই মার্কেটে ঢোকার পেছনে আমার মায়ের উৎসাহ ছিল। আমি মনেই পরে মাকে নিয়ে আমি গ্লোব সিকিউরিটি হাউসে গিয়েছিলাম। ওখানে দেখা দেখি হাউসে স্ক্রলে শেয়ারের নাম চলে যাচ্ছে, নাম বলা কিছুই জানি না। শেয়ার মার্কেটে আমি আরো 350টার কম বেশি শেয়ার আছে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই, স্ক্রলে যে নাম বলা যাচ্ছে এটা কি, কিভাবে আপনারা করেন? তো ভাবলাম একটু মুচকি হেসে বলবো যে আপনি ঢুকে পরে আপনি নিজেও বুঝতে পারবেন। আচ্ছা, তো এইভাবেই এক সময় অল্প কিছু মাটির ব্যাংক ভাঙলাম। একটা মাটির ব্যাংক ছিল আমার, একটা মাটির ব্যাংক ভেঙে 16,000 টাকা পেলাম। 2008 সালের ঘটনা বলছি। 16,000 টাকা ভেঙে আমি প্রথমে এই ব্যবসাতে ঢুকি। তো যে কোনো ব্যবসাতেই আসলে অনেক গোমর থাকে, অনেক বিষয়গুলো থাকে, অনেক সার্কেল তৈরি করতে হয়। তো এর মধ্যে কিছুই শুরুতে হয় না, কারোরই হয় না। তো এটা ধীরে ধীরে তৈরি হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে ব্যবসাটার প্রতি আমি আরো মানে গভীরের দিকে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এবং গিয়েছি। আচ্ছা। তো আপনি নিজেও একসময় নতুন ছিলেন, এখন না হয় পুরাতন। নতুন কেউ যদি শেয়ার মার্কেটে আসতে চায়, মার্কেটটাতে ঢুকতে চায়, তাহলে তাকে কিভাবে সে এন্ট্রিটা নিতে পারে অ্যাটলিস্ট নিরাপদে, মানে মার্কেটের যে হাইপ উঠে এবং স্পেশালি যখন মার্কেটটাতে প্রফিট বেশি দেখা যায় তখন মানুষ বেশি সংখ্যক ঢুকে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে মার্কেট এত বেশি ফল ডাউন হয় যে সবাই তখন হাহাকার করে যে আমার টাকা শেষ হয়ে গেল। এই বিষয়টার ক্ষেত্রে একজন এন্ট্রিতে কিভাবে নতুন যারা ব্যবসাতে শুরু করতে চায়, তারা আসলে ব্যবসাতে ঢোকার ক্ষেত্রে কোনো বিশেষ প্রক্রিয়া নেই। আমাদের দেশে ব্যবসাটা ঢোকাটা খুব সহজ। ইচ্ছা করলে পরে যে কোনো একটা প্রকারে গিয়ে নিজের ন্যাশনাল আইডি কার্ড, তারপরে ছবি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া যায় এবং এখন বর্তমানে অনেক সহজ হয়ে গিয়েছে। এখন 12 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। ঢোকার ক্ষেত্রে সে মার্কেট সম্পর্কে কি ধরনের ধারণা নিতে পারে? মার্কেট সম্পর্কে আসলে একটা ব্যবসা সম্পর্কে বাইরে থেকে খুব বেশি কিছু বোঝা যায় না। হ্যাঁ, ব্যবসাটার মধ্যে সম্পৃক্ত হতে হয়, তারপরেই ব্যবসাটা সম্পর্কে অনেক বিষয় আছে যেগুলো জানা যায়। আমি বাইরে থেকে অনেক স্টাডি করে ঢুকলাম, আসলে এরকম হয় না, কোনো ব্যবসাতেই হয় না আমি মনে করি। ব্যবসাতে ঢোকার পরে ব্যবসাতে নানা রকম উত্থান পতনগুলো গায়ে লাগে, অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে ব্যবসাতে মানুষ একসময় পোক্ত হয়।
নতুনদের ক্ষেত্রে তারা অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, যে এমন পরিমাণ টাকা নিয়ে ব্যবসা করতে পারে যে টাকাটা চলে গেলে বা তার কষ্ট লাগবে না। আচ্ছা। একবারে দেখা গেল যে 10 লাখ টাকা বাবার রিটায়ারমেন্টের টাকা নিয়ে চলে আসলো, সব টাকা নিয়ে চলে আসলো, সে কিছুই ব্যবসা বুঝে না, বড় ভাই বললো যে আসো আমি তোমাকে হেল্প করবো, তারপরে সেই ব্যবসাতে ঠিক মতন ম্যানেজ করতে পারলো না, না করে সমস্যান্ত হয়ে আত্মহত্যা করা বা হার্ট অ্যাটাক করার মতো ঘটনাগুলো আমি নিজের চোখেই দেখেছি। সুতরাং নতুনদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসাটা শেখা, শিখতেও তো পয়সা লাগে, যে কোনো ব্যবসা শিখতে। সুতরাং এই ব্যবসাটা খুব অল্প টাকা দিয়ে শুরু করা যায়, 10,000 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়। সুতরাং আমি মনে করি যে একজন ব্যবসায়ী 10,000 টাকা যদি তার লসও হয়ে যায় সম্পূর্ণ, তার কোনো সমস্যা হবে না। সুতরাং 10,000 টাকা 20,000 টাকা নিয়ে পরপর 3-4টা ধাপ বা 3-4 বার তার চেষ্টা করা উচিত, বোঝা উচিত যে আমি ব্যবসাটা কেমনভাবে করছি বা কিভাবে করতে পারছি বা কিভাবে করা উচিত এই ব্যবসাটা, এটা তার শেখা উচিত। আর এই ব্যবসাতে আক্ষরিক অর্থে প্রচুর টাকা, যেটা আপনি প্রথমেই বললেন যে টাকা আর টাকা, আসলেই টাকা আর টাকা। এই বিষয়টা আমি অনেক এভাবে বলি যে 10 তলা 2 বিল্ডিং এর উপর থেকে 1 বস্তা টাকা ছেড়ে দেওয়া হয়েছে বা 2 বস্তা 3 বস্তা টাকা ছেড়ে দেওয়া হয়েছে, বাতাসবিহীন একটা জায়গাতে টাকাগুলো গড়ায় গড়ায় নিচে পড়ছে, নিচে অনেক লোক ব্যাগ নিয়ে বসে আছে, তারা ওনাকে তুলছে আর ব্যাগে ধরছে। কিন্তু ব্রোকাররা বা এই গেমের যারা মাস্টার মাইন্ড, তারা আগেই বলে দিয়েছে যে পায়ের তলাতে কিন্তু অনেক গর্ত থাকে। আচ্ছা, যারা টাকা ধরতেছে তাদের পায়ের তলে গর্ত আছে। হ্যাঁ, পা খুব সাবধানে ফেলতে হবে। এইটা আসলে অনেক সময় বিনিয়োগকারীরা শেয়ার বাজারে অনেকটা এরকম টাকা পড়ছে, বিনিয়োগকারীরা ওটা ভুলে যায় যে গর্ত আছে, ফাঁদ আছে, তার টাকা উপরের দিকে তাকায় শুধু টাকার দিকেই লক্ষ্য থাকে, গর্তের মধ্যে পড়ে তার পা হাত ভেঙে দেখার ব্যবসা থেকে সে আউট হয়ে গেল। আমি এরকম অনেকেই দেখেছি, যে বাপরে এটা তো টাকার খালি টাকা উড়ে না মার্কেটে, সে থেকে আমি আর পরে মার্কেটে দেখিনি। তারপর আমি লসটা বিদায় নিয়েছি, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো তো এই ক্ষেত্রে যে লসের ইস্যুটা আসলো, লস এড়ানোর ক্ষেত্রে একজন বিনিয়োগকারী কি ধরনের সতর্কতা অবলম্বন লস করতে পারে? এড়ানোর ক্ষেত্রে এই ব্যবসাটা হচ্ছে, আমি অনেক সময় মানুষজনকে বলি ব্যবসাটা হচ্ছে ইসের ব্যবসা, ইস কেন কিনলাম, ইস কেন বিক্রি করলাম, ইস কেন কিনলাম। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে একবার করে ইস বলতে হয়। আমি একটা শেয়ার দেখা গেল 10 টাকাতে বিক্রি করলাম, 5 টাকাতে কিনে বা 8 টাকাতে কিনে 2 টাকা লাভ হলো, সেই 10 টাকার শেয়ার উঠে গেল 20 টাকা। তখন ইস, আমি যদি 10 টাকা শেয়ারটা বিক্রি না করতাম 2 টাকা লাভে, তাহলে শেয়ারটা আমার ডবল লাভ হয়ে যেত টাকা। আবার দেখা গেল যে আমি একটা শেয়ার, ওই ঘটনার ধারাবাহিকতা পরবর্তী শেয়ারটা আমি 12 টাকায় বিক্রি করলাম না 10 টাকা কেনা শেয়ার, পরের 1 মাস পর শেয়ারটা 2 টাকা নেমে গেল। তখন এই শেয়ারটা কেন আমি 2 টাকা লাভে বিক্রি করলাম না? আর আমার বড় ভাই শেয়ারটা কিনতে বলেছিল, আমি কিনিনি, শেয়ারের দাম বেড়ে গেছে, যদি কিনতাম। হ্যাঁ, আমার অনেক বড় ভাই, আমার অনেক সময় দেখা যাচ্ছে যে বড় ভাই কিনতে বলেছিল, আমি কিনেছি, কিনা বলা আছে কেন আমার সেই সময় সেদিকে দেখা হলো বড় ভাই। সুতরাং ব্যবসাটা হচ্ছে কিসের ব্যবসা? আর ম্যানেজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে লোকটাকে সংগ্রহ করতে হবে। মানুষের লোক, প্রথম কথা হচ্ছে লোক, যে আপনি এটাকে বিনিয়োগ হিসাবে দেখতে হবে, এটাকে এটা শুধু লাভের মেশিন হিসেবে চিন্তা করা যাবে না। কোনো বিষয় না যে আমি খুব রাতারাতি টাকা বানাই ফেলবো, একটা একটা বিশাল আমাদের টাকা করে ফেলে দেবো, এটা একটা স্ক্যাম না, মনে রাখতে হবে। এটা বিজনেস ক্ষেত্রে আমরা দেখেছি কোম্পানি স্ক্যাম করে, সেগুলো স্ক্যাম না। এই স্ক্যামটাই মনে করে সাধারণ মানুষের জন্য, যে আমরা এখানে টাকা 2 গুণ 3 গুণ করে ফেলে দেবো বছরে, কিন্তু আমরা ব্যাংকে কত টাকা পাচ্ছি আর এখান থেকে কত টাকা পাচ্ছি। আমার হিসাবে অন ক্যাপিটাল পার মান্থ 3 to 5% প্রফিট খুব রিয়ালিস্টিক একটা নাম্বার। তো 5% হলো তো বছরে প্রায় 60%, অনেক বেশি, যেটা ব্যাংকে আমাদের 10% দেয় বা 8% দেয় বা 9% দেয়। সুতরাং 3 to 5, যদি 3% ধরি আমি, তাও 36%, হিউজ অ্যামাউন্ট। হিউজ অ্যামাউন্ট। এক্ষেত্রে কোন সময় থেমে থাকতে হবে, কোন সময় ব্যবসা শুরু করলাম, কোন সময় ব্যবসা বন্ধ করতে হবে, কোন সময় আমাকে থামতে হবে, এই বোধটা না থাকলে পরে এই ব্যবসাটা করা খুব কঠিন। এই ব্যবসাটা একটা চক্রের মতো, বছরের পর বছর পার হয়ে যাবে এবং মনে হবে যে একসময় যে আসলে এখানে তেমন কিছু হয়নি, যদি এই থামতে না জানা যায়। নতুন নতুন না শুধুমাত্র, যারা পুরাতন ব্যবসা করে তাদেরও একই বক্তব্য থাকবে আমার, যে থামা শিখতে হবে। ব্যবসাতে তো লাভ লস স্বাভাবিক জিনিস। আপনি কখনো বড় অ্যামাউন্টের লস খেয়েছেন কিনা, আর যদি খেয়ে থাকেন তাহলে সেখান থেকে রিকভার কিভাবে করছিলেন? আসলে শেয়ার মার্কেটে লাভ লসটা অন্যান্য মার্কেট থেকে, অন্যান্য ব্যবসা থেকে একটু আলাদা। এখানে সুবিধা হচ্ছে যে এখানে আমার যে প্রোডাক্টটা আমি কিনে রাখছি সেটা নষ্ট হয় না, সাধারণত নষ্ট হয় না। সুতরাং আমি যদি না বিক্রি করি তাহলে আমার লস হচ্ছে না। লসটা হচ্ছে হয় সময় লস হয়, টাইম লস হয়। তো শেয়ার মার্কেটে 2 ধরনের লস হয়, টাইম লস হয় আর টাকা লস হয়। তো লস
শেয়ার ব্যবসা করলে পরে লস তো হবেই, লস তো বড় বড় লাভ যেমন করেছি বড় বড় লসও হয়ে গেছে। লস করলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে, এটা তো সমাজও স্বীকৃত যে লস করলে খারাপ লাগবে না তা না। তো যতবারই লস করেছি সেটা আসলে ব্যক্তিগতভাবে আমার নিজের ভুলের কারণে লস করেছি। আচ্ছা আচ্ছা। লস লস এই মার্কেটে যদি কেউ খুব সতর্কতার সাথে ব্যবসা করে, লোকটাকে সম্পন্ন করে, টোটাল মানি ম্যানেজমেন্ট করে, আমি একটা শেয়ার কিনলাম, সেই শেয়ারে আমি কতটুকু লস নিব, লাভ হিসাব না করে একটা লস হিসাব যদি করা হয় যে আমি আমার তো ধরেন ধরেন আমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করছি, তো আমার 1 লাখ টাকাতে আমি কত টাকা লস নেব, কতবার, ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। তাহলে আপনি ঠিক করলেন যে আমি 1 মাসে 10 বার ট্রেড করব। আচ্ছা। সপ্তাহে 2 বারের বেশি একটা টাকা লোড করা যায় না। তো আমি সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনি টাকাটাকে একটু 1 লাখ টাকা একটু 2 ভাগে ভাগ করে নিলেন, 50,000 টাকা করে, এবং এই টাকাটাকে আপনি রোল করবেন এবং মাসে আপনি 10 বার ট্রেড করবেন। আপনি হিসাব করে আমাকে বলেন যে কিভাবে ব্যবসা করেন, আপনি আমাকে উত্তর দিবেন। তো 10 বার ব্যবসা করলেন, আপনি ঠিক করলেন যে আমি লস করব 1 লাখ টাকাতে 2,000 টাকা, আচ্ছা আর আমি লাভ করব 4,000 টাকা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো আপনি সেই রকম চিন্তা ভাবনা করে, আপনার কিছু বন্ধু-বান্ধব থাকবে, আপনার নিজস্ব কিছু অ্যানালাইসিস থাকবে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল করে আপনি একটা শেয়ারে এন্ট্রি দিলেন। এরপরে আপনার লস হলো, তাহলে আপনি ঠিক করে রাখছেন যে আপনি 2,000 টাকা লস করবেন। তাহলে ঠিক আছে, আপনি 2,000 টাকা লস হলো প্রথমবার, দ্বিতীয়বার 2,000 টাকা লস হয়ে গেল, 4,000 হলো, 4,000 টাকা। তৃতীয়বার আপনার লস হলো 6,000 টাকা হলো। পরের 3 বার আপনার 4,000 টাকা করে লাভ হলো, তাহলে 3 4 12,000। তাহলে 12,000 টাকা থেকে 6,000 টাকা আপনার থেকে প্রফিট থাকলো, আপনার হাতে তখন 2টা ট্রেড দেওয়া বাকি আছে। 2টা ট্রেডের মধ্যে আপনি ধরেন একটাতে লস করলেন, একটা লাভ করলেন, তারপরে আপনার 4,000 টাকা থাকে। থাকতেছে 1 লক্ষ টাকা যেটা আপনার থাকলো মাসে 4,000 টাকা, 4 বরং 48,000 টাকা। সহজ হিসাব। এই হিসাবটা আসলে অনেকটা এরকম ছোট বাচ্চাও করতে পারবে, যে আমি 10 বার ট্রেড নেবো, আমি ধরে নিলাম যে আমার, দেখেন আগের ট্রেডে কিন্তু আপনার 6 বারই লস হলো আর 4 বার লাভ হলো। দেখেন, তো আপনি যদি একটা পয়সাকে নিয়ে এভাবে উপর দিকে ছুড়ে দেন, দেখবেন যে আপনি ওই 6 বার বা 4 বার 5 বার এরকমই আপনার প্রবাবিলিটি যেটাকে বলে। জাস্ট শেয়ার মার্কেট হচ্ছে প্রবাবিলিটি গেম। আচ্ছা। হ্যাঁ, তো এই প্রবাবিলিটির গেমে আপনি যদি এরকম করেন যে না আমি একটা শেয়ারে 2,000 টাকা না 5,000 টাকা লস করবো, 10,000 টাকা লাভ করবো, পরপর 5 বার যদি আপনি দেখেন, আপনি আগে ইয়াতে পরপর 4 বার লস করলেন, তাহলে পরপর 4 বার লস করলে এবার আপনি 20,000 টাকা লস হয়ে যাবেন। তখন আপনি এর মধ্যে একটা প্যানিক কাজ করবে, আমার 80,000 টাকা হয়ে যাবে, টাকা তুলে নিয়ে আসার একটা টেন্ডেন্সি কাজ করে। প্যানিক কাজ করবে, পরে শেয়ারটাতে আপনি মাথা ঠান্ডা রেখে শেয়ার কিনতে পারবেন না। এই প্যানিক এখানে আর একটা ক্রিয়ানায়ক এখানে লস করার, প্যানিক করে দেওয়া। তো এই বিষয়গুলা মাথাতে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরে আপনার মাস চালাতে 30,000 টাকা, 30,000 টাকা একটা সুন্দর লাভ উঠে যায় রাজশাহীর জন্য। রাজশাহীর জন্য। 30,000 টাকা হতে যদি আমি ধরি, তার অন ক্যাপিটাল প্রতি মাসে আপনি 3,000 টাকা লাভ করবেন গড় পর্দায়, তাহলে আপনার লাগবে 10 লাখ টাকা। আচ্ছা, তাই তো হিসাবে তাই না, আমি 3% প্রফিট করবো অন ক্যাপিটাল গড়ে, সবটাই ধরি 3 থেকে 5%। তো আমি 3% প্রফিট করবো, আমি 10 লাখ টাকায় মাসে 30,000 টাকা করবো। তাহলে আপনি খুব ঠান্ডা মাথায় ব্যবসা করতে পারবেন। এই যেটা বললাম যে অন ক্যাপিটাল 2% লস 4% লাভ, ওইটাতে করে আপনি আগাতে পারবেন। খুব ধীরে সুস্থে, দুই একটা দিন ট্রেড থাকবেও না, আপনি অনেক যাচাই বাছাই করে শেয়ার কিনবেন, অ্যাগ্রেসিভ হবেন না, কারণ আপনার টার্গেট 30,000 টাকা। কিন্তু ধরেন আপনি ব্যবসা করতে লাগলেন 3 লাখ টাকা নিয়ে বা 4 লাখ টাকা নিয়ে, 4 লাখ টাকায় আপনি যদি 30,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এখানে কমপক্ষে প্রফিট করতে হবে 9% 10% অন ক্যাপিটাল। আর এই 10% প্রফিট করা সো টাফ। মানে আপনাকে যদি কেউ বলে যে আমি 10% প্রফিট করেছি এবং ধারাবাহিকভাবে 1 বছর, তাহলে তাকে আপনি জাস্ট বলবেন পোর্টফোলিওটা দেখো। এটা লিটারেলি অসম্ভব একটা মানুষ ধারাবাহিকভাবে 2 ডিজিট লাভ করবে, এটা হতেই পারে না, অ্যাবসার্ড। এবার জানতে চাইবো যে স্পেশালি রাজশাহীতে যদি কেউ শেয়ার বাজারে ঢুকতে চায়, এমনি নরমালি কোনো ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আছে কি কোথাও রাজশাহীতে?
রাজশাহীতে ট্রেনিং সেরকম ভাবে ট্রেনিং এর কোনো ইনস্টিটিউট নাই। বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো মাঝে মধ্যে সেমিনার করে বা ওই যে আইসিবি থেকে মাঝে মধ্যে হয়তো একাধিক বা এক বেলার জন্য একটা গ্রুপ আসে, তারা কিছু বক্তব্য দেয়, ওগুলোতে তেমন কোনো আনুষ্ঠানিক কাজ হয় না। আবার কিছু কিছু সময় দেখি যে ফেসবুকে কিছু ট্রেনিং হয়, হঠাৎ করে একদিন বা 2 দিনের একটা ট্রেনিং হয়। ওই ট্রেনিংগুলোতে আসলে কতটুকু কি শেখা হয় আমার সেটা সম্পর্কে কোনো ধারণা নেই, কখনো যাইনি। তবে সেরকম কোনো ইনস্টিটিউট বা নিয়মিত প্রতিদিন শেখানো হয় বা ধারাবাহিকভাবে শেখানো হয় এরকম কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা যাচ্ছে। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেটাকে সাধারণত ট্রেড বলে, আর লং টার্ম ইনভেস্টমেন্ট যেটাকে ইনভেস্টমেন্টই বলে সাধারণত। এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বা নতুনরা স্পেশালি কোনটার দিকে বেশি ফোকাস দিবে? দেখেন, আমাদের মার্কেটটা সুসংহত মার্কেট না। আমাদের মার্কেটটা নিয়ে আসলে প্রত্যেকটা মার্কেটে ম্যানিপুলেট হয়। আচ্ছা, তো আমাদের মার্কেটটাতে আমরা ঠিক আস্থার জায়গাটাতে মানে সংকট আছে। যে আমি ফান্ডামেন্টাল দেখে শেয়ার কিনবো, তো এই ফান্ডামেন্টালটা আসলে কে নির্ণয় করবে? আচ্ছা, নির্ণায়ক কে? আমি আপনাকে একটা উদাহরণ দিই। বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা 2010 সালে চূড়ান্ত ফান্ডামেন্টাল একটা কোম্পানি ছিল। 10 মাসের আগে 420 টাকা বা এইরকম আশেপাশে তার প্রাইস ছিল। প্রাইস আর্নিং রেশিও ছিল সেই সময় 420 টাকাতেও 10-12 এরকম, আমার ঠিক খেয়াল নেই, কাছ থেকে প্রায় 12-14 বছর আগেকার ঘটনা। তারপরে সেই শেয়ারটা 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলেই পতন হলো মার্কেটে, এবং পতন হওয়ার পরে সেই শেয়ারটার দাম 2015-16-17 সালের দিকে নামতে নামতে 2 ডিজিটের ঘর চলে আসলো। 10 টাকা, 15 টাকা, 12 টাকা, আমার ঠিক প্রাইসটা ঠিক স্মরণ নেই, দেখে বলতে পারলে ভালো হতো। এবং সেই সময় তার ফান্ডামেন্টাল বিষয়টা খুব খারাপ হয়ে যায়। তখন তার পি রেশিও হয়ে যায় প্রায় 80-90, লস প্রজেক্ট। অথচ একই সরকার আমলেই ট্রেড হচ্ছে। আমি রাজনৈতিক নিয়ে কথা বলছি না। তো এই যে একটা শেয়ার আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, 400 টাকা দিয়ে আপনি শেয়ারটা কিনলেন, কেনার পরে সেটা দাম নিয়ে গেল 10 টাকায়, তখন আসলে এই ব্যবসার প্রতি মানুষের আর কোনো আগ্রহ থাকে না। তো আমার হিসাবে বিনিয়োগটা স্বল্পমেয়াদী হওয়াই শর্ট ট্রেডিংটা হয় ভালো। দর্শক, আসলে শেয়ার বাজার নিয়ে কথা বললে কথা চলতেই থাকবে, লম্বা জিনিস, শেখার অনেক জিনিস। যেহেতু এটা একটি বিজনেস, তো এই বিজনেসে লাভ এবং লস দুটোই আছে। এই লাভ এবং লসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে লোভ। আপনি যদি লোভকে সংবরণ করতে পারেন, লোভকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে এই মার্কেটটা আপনার জন্য যথেষ্ট ভালো। উনি তার অভিজ্ঞতা থেকেই বললেন যে একজন চাইলে একটু প্রচেষ্টা করলেই মাসে 30-40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। কিন্তু সমস্যাটা হলো এখানে যে আমরা আমাদের টার্গেটটা আর মাসে 30-40 হাজার হয় না। যখন ইনকামটা শুরু হয় তখন কখনো 40 থেকে 50, 50 থেকে 60, অর্থাৎ লোভের ব্যারোমিটারটা বাড়তেই থাকে। এই বাড়ার জায়গাটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিঃসন্দেহে মার্কেটটি একটি ভালো জায়গা আপনাদের জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। মাহমুদ রিয়াদ, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাকে। আসসালামু আলাইকুম।